মন্থন নাম, তো কিছু তো মন্থন করে বের করতে হবে এখান থেকে। আর মত বিনিময় অনুষ্ঠান কার্যক্রম, তো ওয়ান সাইডেড বলছি, মত বিনিময় হলে তো ওখান থেকে কিছু হতে বলবো, আমি কিছু না কিছু আপনাদের কাছ থেকে শুনবো। আর এই কার্যক্রমে আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী আদরণীয় ডক্টর মানিক শাহ মহোদয়, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। এবার আমি এই জায়গায় একটু বলবো যে রাজীব ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি, কিন্তু কমিউনিস্টরা একসময় ত্রিপুরাতে নিয়ম বানিয়েছিল যে এই ধরনের কোনো কার্যক্রম, সরকারি কার্যক্রম হলে পার্টি পদাধিকারী কোনো ব্যক্তি বসতে পারে না, আর তার ডেজিগনেশন বলা যায় না। কোন সংবিধানে লেখা? ওই বুদ্ধিজীবী আমাকে বলতে পারে আমার বি.আর. আম্বেদকর সংবিধান লিখেছে? আমি তো দেখিনি কোথাও, কোথাও লেখা নাই। কমিউনিস্টরা আপনি আপ এত বুদ্ধিজীবী, এমন কিছু কিছু আবিষ্কার করে ছেড়ে দিয়েছে, এগুলো ত্রিপুরার মানুষ এখনো ফলো করে। রাজীব বাবু ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি, এটা বলছে না তাপসদা আমাদের। তাপসদা বলছে বিশিষ্ট বুদ্ধিজীবী এসছে, সমাজসেবী। আরে ওনার কাছে তো এত বড় ডেজিগনেশন নেই। উনি রাজ্যের প্রদেশ সভাপতি, ওর ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সবচেয়ে বড় পার্টি, ত্রিপুরাতে সত্তাসীন পার্টি, যার গ্রাম পঞ্চায়েত থেকে মুখ্যমন্ত্রী আর এমপি পর্যন্ত সব ভারতীয় জনতা পার্টির কাছে। তার পরিচয় দিতে গেলে অসুবিধা। কে নিয়ম বানিয়েছে? কোন সেই বুদ্ধিজীবী? বুদ্ধিজীবীও পাল্টায়। যখন কংগ্রেস আর কমিউনিস্ট থাকে তখন অরুন্ধতী রায় বুদ্ধিজীবী, আমরা যখন থাকি তখন অনুপম খের বুদ্ধিজীবী। তফাৎ। এখানে অরুণোদয় সাহা বসে আছেন, আমাদের সময় উনি বুদ্ধিজীবী, কমিউনিস্টের সময় ওনাকে ডাকে না। আমরা এগুলো করিনি। আমরা আজকে আমাদের মধ্যে নেই অগ্নিকুমার আচার্য, কমিউনিস্টের সময় ডেকেছে, বিপ্লব দেব ওনাকে ডাকতো। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুদ্ধিজীবী পার্টি ওয়াইজ নির্ণয় করে না, সমাজকে দেখে নির্ণয় করে না, তার ক্যাপাবিলিটি, মেরিটের উপরে নির্ণয় করা। আর তার জন্যই আজকে মাত্র 6 বছরে ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে কতগুলো লোক পদ্মশ্রী পেয়েছে। এই কমিউনিস্টরা এত বুদ্ধিজীবী, 25 বছরে টানা সরকার, 4 বারের মুখ্যমন্ত্রী কটা পদ্মশ্রী পেয়েছিল? ইউপি গভর্নমেন্টে তো এদের সাপোর্ট ছিল। কাকে এনে দিয়েছে? নিজেদের মধ্যেও তো এনে দেবে না। নিজেদের মধ্যে কমিউনিস্ট কাউকে এনে দিত, সেটাও করেনি। কারণ এখানের কমিউনিস্টরা তো বি ক্যাটাগরির কমিউনিস্ট ছিল, এ ক্যাটাগরির কমিউনিস্ট তো ওয়েস্ট বেঙ্গল আর কেরালাতে। আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত জওহরলাল শাহ মহোদয়, মিমি মজুমদার মহোদয়, মহিলা মোর্চার প্রদেশ অধ্যক্ষ। আমি আপনাদেরকেও বলবো, যদি আমি ভুল বলে থাকি তা আমাকে শুদ্ধ করা। আমি কোন সংবিধানে পাইনি যে রাজনীতিক দলের কোনো পদবি হলে সেই পদবি বলা যাবে না। এগুলো কমিউনিস্টের দ্বারা ভুয়ো তৈরি করা। ইংরেজরা রেলওয়ে বাজেট আলাদা করেছে, হয়তো বা ওই সময় কোনো দরকার ছিল, হয়তো বা ভাত খেতে খিদে লাগতে গেছে। এই কারণে ইংরেজ যাওয়ার পরও এই কংগ্রেসের সরকার আর বাকিগুলি ছিল 11 মানে আলাদা রেল বাজেট পেশ করবে। আম বাজেট প্রস্তুত হয় 11টার সময়, আর রেল বাজেট প্রস্তুত হবে লাঞ্চের পর, মানে লাঞ্চ করে ইংরেজদের শুরু করছিল মনে হয়। কেসা বুদ্ধিজীবী, কেমন বুদ্ধিজীবী! এরা দেশ চালাতো। আর কমিউনিস্টদের দেখলে তো আমার ভয় লাগে।
আগে তো পদবী বুদ্ধিজীবী ছিল তাদের, কমিউনিস্ট না করলে আপনি বুদ্ধিজীবী না। যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই আপনি টেকনিশিয়ান হয়ে যান, প্রফেসর হয়ে যান, যতক্ষণ পর্যন্ত কমরেড না লাগবে তো আপনি বুদ্ধিজীবী না। আর কংগ্রেস ধরে ধরে তাদেরকেই অ্যাওয়ার্ড দিত। আর যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন তো অ্যাওয়ার্ড বাপসি শুরু হয়েছে। যখন আমরা বলেছি অ্যাওয়ার্ডের সঙ্গে ধনগুলো বাপস করো, রিটার্ন করো, সব পালিয়ে গেছে, কারণ এগুলো তো খেয়ে নিয়েছে। কি বুদ্ধিজীবী এদের বুদ্ধি! এমন বুদ্ধি বলে পাকিস্তানকে দিয়ে দেওয়া উচিত জম্মু কাশ্মীরকে। এই বুদ্ধিজীবী বলে এগুলি কিন্তু রাষ্ট্রদ্রোহী। অরুন্ধতী রায় বই লিখে ভারতের বিরুদ্ধে। বুদ্ধিজীবী, বুদ্ধি ভ্রষ্টজীবী এরা। তার জন্য বুদ্ধিজীবী কাকে বলে তাদেরকে সম্মান করা নরেন্দ্র মোদী দেখিয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর দেশকে দেখিয়েছে, দুনিয়াকে দেখিয়েছে। এখন ত্রিপুরা থেকে পদ্মশ্রী পাওয়ার জন্য কাউকে ফর্ম ফিল আপ করতে হয় না, অনলাইনে দিয়ে দিলে আপনি আপ তার ট্যালেন্ট আর তার মেরিটের উপর দিয়ে দেওয়া হয়। কতগুলো জনজাতি সমাজের লোক ভাঙ্গা ডাললং এখানে রসম বাজায়, ত্রিপুরা থেকেও জানতো কমিউনিস্টের লোকেরা 25টা বছর শাসন করেছে, ভাঙ্গা ডাললংকে বের করতে পেরেছে বুদ্ধিজীবীর দল। বুদ্ধি তো দেখি। আমি বলেছি আমি ইলেকশনে প্রার্থী ভাই, আমি বলেছি যে অপোজিশনকে 1 লাখের নিচে রাখতে হবে, আমার নামে কমপ্লেন করে দিয়েছে। কত বড় বুদ্ধিজীবী! এই বুদ্ধির কারণেই যে তাদের এই বিনাশ হইতেছে, বুঝতেছে না। এখন ইলেকশন কমিশনের উপরে হাসে। এরা ছিল ত্রিপুরার বুদ্ধিজীবী, মোমবাতি নিয়ে ঘুরত। এখন তো মোমবাতি নিয়ে ঘুরেও না। ভাঙ্গা ডালংকে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির লোকেদেরকেই বের করতে হয়েছে যে রসম বাজানো দুনিয়ার মধ্যে এক ব্যক্তি, সে ত্রিপুরাতে কৈলাসরের কাছে থাকে। তার বাড়িতে বিপ্লব দেবকে যেতে হলো, মানিক সরকার যায়নি। মানিক সরকার যায় ধনপুরে এক মাফিয়া মারা গেছিল, তার বাড়িতে গেছে কবরে মাটি দেওয়া, পেন্স হোটেল ব্যবসায়ী। क्या विचित्र है। তারপর বেনিচন্দ্র জমাতিয়া, আমি 5 জন পদ্মশ্রী পেয়েছি এই 6 বছরের মধ্যে। 5 জন, এবারে 2টি পেয়েছি। রেখা চাকমা আর শান্তিকালী আশ্রমে চিত্ত মহারাজ। সমাজের লোক মানে শান্তিকালী মহারাজকে। চিত্ত মহারাজ বলিদান দিয়েছেন ইনসার্জেন্সির সময়, ওনার গুরুকে AK-47 মারা হয়েছে। সমাজের জন্য কাজ করতেন। ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র মোদী সরকার যখন আসে তখন নির্ণয় এই ধরনের হয়। কমিউনিস্টরা তাদের ক্যাডারের বয়স কত হয়েছে, ক্যাডারশিপের তার উপরে নির্ণয় করে। আজকে বুদ্ধিজীবীর পরিভাষা পাল্টিয়েছে ত্রিপুরা। আপনাদের কাছ থেকে সমাজ আশা করে আপনারা সমাজকে প্রভাবিত করতে পারেন। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তার গেলে তার কাছে পেশেন্ট যায়, তার সঙ্গে যদি বলে 2-4টা কথা, তো ডাক্তারকে ভগবান মানে, তার কথা প্রভাবিত হয়। আর যারা প্রফেসর, লেকচারার, তাদের কোথায় তো স্টুডেন্টরা খুব প্রভাবিত হয়। আর ত্রিপুরা রাজ্যে সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলোর মধ্যে এই কমিউনিস্টের লোক ঢুকে ঢুকে বিনাশ করেছে ত্রিপুরা এডুকেশন সিস্টেম। 10,323 টিচার নিয়ে, যাই হোক কমিউনিস্টের ক্যাডারদেরকেই অবৈধভাবে চাকরি দিয়েছিল, সব কমিউনিস্টের ক্যাডার।
এক বুদ্ধিজীবী চাকরি দিছে, আরেক বুদ্ধিজীবী পাইছে। তাদের চাকরির গলি কে খেয়েছে? আরেক বুদ্ধিজীবী, যার বাবার সিআরপিএফ দিয়া অহনো দুইটা আবার এক লোক হয়েছে আমার বিরুদ্ধে, খাওয়ানোটা দেওয়া না তুই ওরা বুদ্ধিজীবীরা হাসে না, দেখো দেখো সার্কাসের পেটি সিপাহী চলা যাওয়ানোর দরকার নেই, এটির দেখেন এটি সার্কাস, এটি ছেড়ে দিন সব। 10,323-এর কেস ওই করেছে। আমি তো এবার জিজ্ঞাসা করবো, বলে 10,323-এর ভাইয়েরা কই আছো দেখো, এরা দিছিল আর এরা খাইছে। এর মধ্যে একজন আমার লোক প্রার্থী হয়ে দাঁড়াইছে, তারা তোমরা ভোট দোন লাগবো কয়, এবার হাত চিহ্নে ভোট দাও যারা চাকরি আছে। কি দুর্দশা দিব, বাচ্চা গেছে মাঝখানে বিজেপি আসাতে, পদ্ম বলে ভোট দোনের সুযোগ পাইছে। কমসে কম নিষ্ঠার সহকারে পদ্মফুলটার মধ্যে ভোট দেওয়ার অধিকারটা প্রয়োগ করতে পারে, নাহলে দুর্দশাস্ত্র অন্যরা। আজকে যদি বিজেপি না আসতো আর সিপিএম কংগ্রেস একটা ইয়া, তাইলে 80 দাঙ্গার সময় যার ছেলেরে খুন করা হয়েছে, যার বাড়ি লুটপাট করা হয়েছে, যারা এনএলএফটি তৈরি করেছে, যারা এটিটিএফ তৈরি করেছে, যারা শহীদ মিনার বিচ্ছিন্ন মনুতে 14 জনকে নৃশংসভাবে খুন করে চিদাম্পালকে, ঝর্ণাদাস পাল বৈদ্যজি কই আমার বোন চিদাম্পালকে খুন করেছে। এখন ঝর্ণাদি কেমনে ভোটটা দিব আসি চারে, তেনে স্বামীরে তো খুন করছে তারা। আরে বুদ্ধিজীবী কর না আমার একটু কি অবস্থা। আমি তো ঝর্ণাদির একটা ফোন করুন, দিদি কই দেবেন ভোট আপনি, আপনি তো আমার এদিকে ভোটার, আপনার হাজবেন্ডরে যারা মারছে এত প্রার্থীও নেই, সাধ্য শান্তি তো আপনি করছেন, ওখানে যাবেন কো। আর মানিকদার তো কইয়া লাভ নেই। আমি মানিকদাকে সম্মান করি, মানিক সরকারকে, 4 বারের মুখ্যমন্ত্রী, 25 বছরের টানা সরকার, পলিট ব্যুরোর সদস্য। দাদা শেষ বয়সে 74-75 আপনি আপনি ভোট দিবেন? সারা জীবন মানুষের কাছ থেকে শিখেছে, কি হইব তারা? আমার কান্দা মন কর, আপনারা ইচ্ছে হয় না? তারা দেখলে আমার কান্তাম ইচ্ছে করে, সাচ হৃদয় এমন এমন প্রজাতি ত্রিপুরাতে রাজনৈতিক ব্যক্তিত্ব এরা। আমি যখন এসেছিলাম, মানিকবাবু তো পরে এসছে, ডাক্তার মানুষ, তেনারা খুব জ্বালাইছে, সিপিএম মানানা বিল্লা তেনারে বহু কষ্ট দিছে, টেস্ট টেস্ট করে তেনে বাচ্চা রয়েছে, আমার মুখ্যমন্ত্রী হয়ে গেছে, বেশি জ্বালাইছে মুখ্যমন্ত্রী হয়েছে। এরা মানুষের কাছে কিভাবে যাবে? আমরা যখন শুরু করেছিলাম 2015-তে, আমি দিল্লি থেকে এসে ঘুরছি, বলছে এটা বড় করে ঘুরতেছে লম্বাটা করে ঘুরি। আরেকটা কো যখন তারা লোক যুগ দিছে, কয় হে তো আধা বাংলা কয় আধা হিন্দি কয়, এ তো বাংলাও কইতে পারে না। ঠিক আছে, তোমরা পারো, এত পারছো, পারতে পারতে জীবনও কমিউনিস্টের সরাইতে পারছো না। কারণ কি, লালসটা, জিব্বাটা তো এত বড়, চাকরি লাগবো রাতের অন্ধকারে, मानिक सरकार भूमि ट्रांसफर लगभग विप्लव देव ने एक लेटर भी नहीं लिखा मानिक सरकार को कभी भी, जो ये काम मुझे चाहिए, तो भी चेंज हुए। আমরা ইমানদারিতে কাজ করি। তখন আমাদেরকে বলা হয়েছিল এর সঙ্গে কে ভাই, কেউ নেই, একটা এমএলএ নেই, কোনো বুদ্ধিজীবী নেই, কোনো কিছু নেই। পরে না অরুণোদয় সাহা আমাদের সঙ্গে আইছে, বাড়িটা দিছে আমার থাকার লিগে, ইলেকশন প্রচার করার লিগে। তেনে বুদ্ধিজীবী বুঝালাইছে যে আইতাছে দিয়ালাই বাড়িটা। আসলে বুঝালাইছি। আমি এবারও আমি যখন সার্কিট হাউসে থাকি, তো আমি বাড়িঘর নেব, আমার বলি দেখেন তাইনের বাড়িটা থেকে সেটা শূন্য থেকে সরকারটা লিয়ে বললাম,
এইবার এটা আবার বই তারা শূন্য তুলে যাবো। আমি আপনাকে ফোন করিনি, কিন্তু আমি বলেছিলাম আরে দেখো অরুণোদয় সার বাড়িটা এটার মধ্যে গিয়ে থাকবো এবার আবার, কারণ তাদের এবার শুনলে তো কোটাতে নিয়ে দিব। পরে বললো না দাদা এখানে একটা বাড়ি পাওয়া গেছে ঠিকঠাক, আপনি আইন বনমালীপুরে দিয়ে থাকেন। আমি ঠিক আছে। তো আধা রাস্তা অরুণোদয় সার দেখা হয়েই গেল। আসলে যারা আপনারা বসে আছেন, আমি কি সঠিক কই না ব্যাঠিক হইতেছি? আমি ব্যাঠিক কই, একটু হাত তুলো তো দিকে কে সঠিক কই। দেখো ভাই, আমি বুদ্ধিজীবী না, এই পদবি নাই আমার কাছে। আমি জনতারে বুঝি, ত্রিপুরার মানুষকে ভালোবাসি, ত্রিপুরার মানুষকে ইজ্জত দিতে জানি, ইজ্জত নিতে জানি, রেসপেক্ট মানুষের জন্য আমার হৃদয় আছে। আর যেটা দেখি বলে দিই, চিন্তা করে বিপ্লব দেব বলে না। বিপ্লব দেব जो सोच लिया बोल देगा, বলে দেবে। তার জন্য আমি এক দুজনকে জিজ্ঞাসা করবো, সিপিএম কংগ্রেস যে এখন একত্রিত হয়েছে 50-55 বছর পর, লুটতরাজ করার পর, মারপিট করার পর, কত রেপ, কত খুন, আশির দাঙ্গা, এই শহীদ মিনার, আর কমিউনিস্ট তো জায়গায় জায়গায় কালা কালা মিনার, সব পার্টি বিষয়ে একটা রেডিমেড থাকতো, ব্যাটমিনা দে, এটি কই রাখবো আপনি? আমি চিন্তা করো, পার্টি বিষয় ভেঙে গেছে, 900 পার্টি বিষয় ভেঙে দিয়েছি দিদি, কারণ সবগুলো সরকারি জমির মধ্যে ছিল। হাইকোর্টও অ্যাপ্লিকেশন রাখেনি তাদের, অন্যায়ভাবে আমি কিছু করিনি। জ্যাকসন কোর্টও খালি করতে হয়েছে, যে দাঁড়াইছে তার আবার জ্যাকসন কোর্ট বলে তার নামে অবৈধ জমি। क्या लोग है, যারা এত লালচ, আগরতলা শহরের মধ্যে জমি নিজের নামে করে নেয়, সরকারি জমি, জ্যাকসন গেটে সে প্রার্থী। আগরতলা মানুষ সবাই জানে, কমিউনিস্টের সময় মানিকবাবু বেরিয়েছিল, হুঙ্কার মেরেছিল যে জ্যাকসন গেট সরকারি জায়গার মধ্যে খালি করব, অর্ধেক রাস্তা দিয়ে সেটা ফেরত আইয়া বসছে। কারণ কি, হ্যাঁ হুঙ্কার দিচ্ছে দেখি বুলডোজার দেখা দেবো, আমি পা ডরাই গেছি মুখ্যমন্ত্রী। আমরা সময় দীপক মজুমদার মেয়রকে ভেঙে গেছে, এখন আবার প্রার্থী রামনগরের, জিততে আইব, চিন্তা করি না। আর মুখ্যমন্ত্রী পারে না ভাঙতো, মেয়র ভেঙে দেয়। এই কারণে আমরা বাচ্চা ছেলে তেনেরই প্রার্থী বানিয়েছি, মানিকবাবুকে হেনের বানাইছি। সেই কারণে বন্ধুরা, আমি জিজ্ঞাসা করে এখান থেকে আরেকটা কার্যক্রম আছে, আমি আপনাদের বলি, এই সিপিএম কংগ্রেস যে একসঙ্গে দাঁড়িয়েছে, ওর কংগ্রেসের প্রার্থী আর ওইদিকে কমিউনিস্টের প্রার্থী, কংগ্রেস সিপিএম মিলে ভোট দেবে, আপনাদের বুদ্ধি কি বলে? তার মধ্যে কিছু ব্যাখ্যা আপনাদের, পজিটিভ নেগেটিভ কেউ বলবে? বলুন, নাই তো মত বিনিময় হবে না। সাধারণ যে কংগ্রেসি কর্মীরা সেটা বুঝতে পারি, তারপরে ওরা দিনের পর দিন ওরা খেটে গিয়েছে, মার খেয়েছে, পিঠা খেয়েছে, অনেকের স্বামী হারিয়েছে, অনেকের ভাই হারিয়েছে, অনেকের ছেলেকে হারিয়েছে। হ্যাঁ, কিন্তু ভিতরে ভিতরে তার সেই প্রমাণ ছিল 1993-তে, যখন নরসিংহরা এসেছিলেন সেই বিধানসভা ইলেকশনের আগে ত্রিপুরার মধ্যে কয়েকে এসেছিলেন। তখন ছিল বিধানসভার 24 নম্বর বিধানসভায় উনি জনসভা করেছিলেন। উনি সেখানে এসে সিপিএমকে কোনো আঘাত করেনি, উনি করেছিলেন বিজেপিকে। কিন্তু সত্যি কথা বলতে কি, তখন বিজেপিকে একদম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হতো ত্রিপুরার। কোনো বিজেপির মানে মুসলিমের কয়েকজন লোক ছিলেন বিজেপি, আর নরসিংহরাও আঘাত করেছিলেন সেই বিজেপিকে, সিপিএমকে কিছুই বলেন। তারপর 5 বছর পর পর
কংগ্রেসি কর্মীরা কাজ করে গেছেন, কিন্তু বিশ্বাসঘাতকতা করেছেন দিল্লির কংগ্রেস সরকার। সেই সোনিয়া গান্ধী আসবেন, সেই আস্তাবল ময়দানে অনেক প্রচার করা হচ্ছে, তারপর দেখা গেছে যে জনসভার 4-5 দিন আগে উনি নাকি অসুস্থ আসতে পারেন। এইভাবে 8-13 এইভাবে চলে গেছে। তারপরে আমরাও ব্যতিগ্রস্ত হয়ে গেছি। সেই প্রতি সময় ইলেকশন যখন রেজাল্ট আউট হচ্ছে, আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। তারপর সেই 2018 সালে যখন সেই অশুভ শক্তিকে পরাস্ত করেছেন সেই বিজেপি সরকার, রামচন্দ্র যেমন 108টা পদ্মফুল দিয়ে রাবণকে বধ করেছিলেন, সেইভাবে আমাদের সেই মোদিজির নেতৃত্বে ত্রিপুরার বিজেপির কর্মীরা বা বিজেপির যে আজকে মন্ত্রী হয়েছেন, এমএলএ হয়েছেন, ওনাদের অক্লান্ত পরিশ্রমের সহযোগিতায় এবং আমাদের কার্যকর্তার সহযোগিতায় 2018 সালে সেই 108টা পদ্মচিহ্নে যে রাবণ যেমন অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তি আমাদের উপহার দিয়েছিলেন, সেই রকম বিজেপি সরকারও অশুভ শক্তিকে পরাস্ত করে পদ্মফুল দিয়ে আমাদের সেই শান্তির বাতাবরণ ত্রিপুরায় পৌঁছে দিয়েছেন। এখন আমরা যদি বলি আমরা কিছু পাইনি, সেটা ভুল কথা। আমরা সবচেয়ে যে বড় একটা জিনিস পেয়েছি, সেটা পেয়েছি শান্তি। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা মনের দিক দিয়ে স্বাধীন ছিলাম না। আমরা পরাধীনই থেকে গিয়েছিলাম। সেই বিজেপি সরকার আমাদের বাঁচার অধিকারটা, স্বাধীনতার অধিকারটা দিয়েছে। আর তাছাড়া মোদিজি আমাদের মহিলাদের 33% সংরক্ষণ করেছে, যেখানে মহিলারা, আমার মনে হয় আমি একটু 1 মিনিট একটু ইন্ডিকেট করতে চাই। আপনার প্রশ্নটা ছিল যে বর্তমান সময়ে যে ইলেকশন এসছে তাতে কংগ্রেস আর সিপিএমের যে জোটটা, সেটা কি এফেক্ট আসতে পারে ইলেকশনের ভোটে। তাতে আমার মনে হয় সেটা কীভাবে ইয়ে করা যায়, আমাদের সেখান থেকে কীভাবে বের করে নিয়ে আসা যায় তাদের ভোট থেকে। যেরকম কংগ্রেসিরা গত 25 বছর যে ধরনের তারা সিপিএমের অত্যাচার সহ্য করেছে, তাহলে কি তাদের যে সেই ইমোশনটা সেটাকে জাগানোর জন্য জায়গায় জায়গায় একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত তাদের কর্মীদেরকেও মানে মনে করিয়ে দিতে হবে সেই পিরিয়ডটা, তারা যে ব্যাক পিরিয়ডটা কী ছিল সেটাকে খুব ব্যাপকভাবে প্রচার প্রসার করতে হবে। ঠিক বলে, ঠিক বলে। বলি যেহেতু বিক্রমমাথার সঙ্গে স্যার আমাদের পেয়েছে, যাবে না। আমাদের বিজেপি কর্মী এবং আমাদের যে মাথার কর্মীদের দিয়ে পাহাড়ের অঞ্চলে ঘুরে ঘুরে কয়েকজন যে লুকিয়ে থাকে তা না, আছে এখনো সিপিএমরা যারা যারা কন্ট্রোল সিপিএম আছে, তাদের প্রতিহত করতে হলে So we have to be united with the মথা কমিটির সঙ্গে তাদের আদর করে আমরাও আদর দিচ্ছি, তারাও আদর আমাদের করে। যেমন আজ আমরা গত 2 দিন ধরে আমাদের মেয়র সঙ্গে আমরা ঘুরেছি, সঙ্গে তাদেরও মথা কর্মীরাও আমাদের এসছে, তারাও বলছে আমরা বিজেপি কর্মীরাও পাহাড়ে অন্দরে যেখানেই হোক, আগরতলাতে হোক, শহরের যেখানে হোক, মিলে তাদের সঙ্গে ভালোবাসা দিয়ে ইউনাইটেডলি যা যারা সিপিএম আছে তাদের কম্বাট করার জন্য we have to make united. We have to সব্যসাচী দাসগুপ্ত। আমি ঠিক আপনার এই প্রশ্নটার উত্তর না, আমি হয়তো একটু ডিফারেন্ট বলতে চাই। আমাদের যেহেতু বিকশিত ভারত নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক ভিশন ডকুমেন্ট আমাদের তৈরি হচ্ছে, সবগুলিকে একত্রিত করে আমি খুব চেষ্টা করছিলাম বোঝার জন্য, করার জন্য। ইন্ডিভিজুয়ালি যখন আমরা এই সবগুলি ডিফারেন্ট জিনিসকে দেখছি, খুবই ভালো লাগছে আমাদের দেখতে। মানুষ সমাজ পরিবর্তনের কথা বললেন স্যার শুরুতে।
সমাজটা শুধু মানুষকে ছাড়া যারা বলতে পারছে না, মানে যাদের ভয়েস নেই, আমি ওদের বিষয়ে একটু হাইলাইট করতে চাইব। পশু পাখি হোক বা বন্যজন্তু হোক, এদের আমাদের এই ডেভেলপমেন্ট করতে গিয়ে ইকোসিস্টেমের অ্যাজ এ হোল যে দেখাটা দরকার, সেজন্য আমাদের মনে হয় পলিসি মেকার হোক বা ডিসিশন মেকার হোক বা আপনারা যারা ল বানাচ্ছেন, ল মেকার্সরা, ওদের কাছে সবার সামনে একটা ড্যাশবোর্ড থাকা খুব প্রয়োজন। যে যখন ইন্ডিভিজুয়াল প্রজেক্টের কোনো ডিসিশন নিচ্ছি আমরা, ওই ডিসিশনগুলি নেওয়ার সময় যেন আমরা বাকি অন্য বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের উপর কী ধরনের প্রভাব পড়ছে বা কী হচ্ছে, ওইটা যেন ইনস্ট্যান্টলি আপনারা মানে আমরা সবাই জেনে ডিসিশনটা নিতে পারি। তো একটা ড্যাশবোর্ড যেটা নর্মালি খুব সিলেক্টেড লোকের কাছে থাকে, ওইটা না থেকে যদি আমাদের সবার কাছে, নর্মাল গবেষকরা, আমরা সিটিজেনরা, আপনারা সবার কাছে থাকে, তাহলে অবশ্যই আমরাও দেখতে পারবো যে কী ডিসিশন হচ্ছে, কি করে, তাতে করে আমাদের যে এত বড় বড় পরিকল্পনাগুলি বাস্তবায়িত হচ্ছে ওইটাও আমরা জানতে পারবো। আবার যদি সবাই দেখতেও পারবো যে ডিসিশনগুলি ঠিক বা বেঠিক পথে চলছে কিনা। তো ওভারঅল বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমকে বাঁচানোর জন্য যেটা প্রয়োজন, সেটার জন্য আমার মনে হয় এটা অনেকটা ট্রান্সপারেন্ট করে আমাদের সিস্টেমটাকে আরো ভালো বিশ্বাসযোগ্যতা নিয়ে আসতে পারে। ধন্যবাদ। সুশান্ত রয়। সুশান্ত রয়। শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে। আজকে যে মত বিনিময় সভায় যে বলার জন্য স্পেশালি আমি স্বাস্থ্যক্ষেত্রে বলছি, সারা ভারতবর্ষে ঠিক বলা ঠিক হবে না, বিশ্বের মধ্যে যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বাস্থ্য বীমা যোজনা চালু করেছিল, PMJY, প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা, এই ক্ষেত্রে আমাদের ত্রিপুরা রাজ্যে এখনো পর্যন্ত যে কার্ড ইস্যু হয়েছে তার মধ্যে 99% অ্যাচিভমেন্ট স্যার আপনার ত্রিপুরা রাজ্য হয়েছে, তো অনেকেই জানে না। তো এখনো পর্যন্ত আমাদের ত্রিপুরা রাজ্যে 13,43,102টা কার্ড ইস্যু হয়েছে, যার মধ্যে টোটাল 4,83,000 ফ্যামিলি কভার হয়েছে। হ্যাঁ, ত্রিপুরা রাজ্যের মানুষের কথাই বলছি। এবং ট্রিটমেন্ট এটার সুবিধা পেয়েছে 2,79,000 লোক আমাদের ত্রিপুরা রাজ্যে এটার থেকে সুবিধা পেয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যেটা ছিল, এটা শুধু BPL ভুক্ত পরিবারদের জন্যই ছিল। তো এই কথা ভেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ স্যার উনি দেখতে পেয়েছেন যে BPL ছাড়াও আমাদের ত্রিপুরার অধিকাংশ লোক গরিব শ্রেণী, যাদের মাতা পিতা বা কোন নিজের আপনজন অসুস্থ হয়, প্রপার ট্রিটমেন্ট করতে পারে না, সেই জন্য ওই ভেবে আমাদের ত্রিপুরাতে এই প্রথম সেই প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনার মতো চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা চালু 2023, যেটা শুভারম্ভ হয়েছিল 15 ফেব্রুয়ারি 2024 সূচনা করেছে। কিন্তু ওই ক্ষেত্রে দেখা গেছে যে এটা CM যোজনা JY যেটা, এটা প্রাইম মিনিস্টার যোজনার মতোই, কিন্তু ওই ক্ষেত্রে BPL ভুক্ত ছাড়া, এখানে সরকারি গভর্নমেন্ট থেকে চাকরি করে যারা বা যারা PM যোজনা অন্তর্গত ওটার মধ্যে কার্ডটার মধ্যে নেই, সবাই এই আওতাভুক্ত হতে পারে। কিন্তু দেখা গেছে স্যার এটা খুব ভালো প্রজেক্ট ত্রিপুরাবাসীর জন্য। আমাদের যে ত্রিপুরার সবাই একটা ইচ্ছা ছিল যে স্বাস্থ্য ক্ষেত্রে যাতে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হোক, সবাই যাতে ট্রিটমেন্ট নিতে পারে, ওই ক্ষেত্রে এই প্রকল্প খুবই ফলপ্রসূ এবং ফলদায়ক। কিন্তু এটা রিসেন্টলি শুরু হয়েছে, কিন্তু ওই ক্ষেত্রে দেখা গেছে যে মানুষের মধ্যে অনেকটা কনফিউশন আছে এটা নিয়ে। কনফিউশন বলতে অনেকে বুঝতে পারছে না, বলছে এটা হলে কী হবে কী হবে। তো আমরা যখন ফিল্ডে অনেক সময় কথা বলি দেখছি যে বেশিরভাগ প্রশ্ন থাকছে যে আমরা ত্রিপুরাতে এটার ফেসিলিটি পাবো বা বাইরে গেলে পাবো কি না, ওইটা একটা বহুত কনফিউশন সবার মধ্যে। ওই ক্ষেত্রে আমি বলছি যে যদি ব্লক লেভেলে ওই ধরনের একটু প্রচার ভালো হয় যে CM এটা খুব ভালো, এবং আমি মনে করি যে ভারতের মধ্যে এই ত্রিপুরাতেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চালু করেছেন সবার জন্য উপকৃত হবে, আগামী দিনে এটা আরও ভালো ফলপ্রসূ হবে। এবং ত্রিপুরার যে প্রাইম মিনিস্টার জনকে যে আমাদের যে কভার করেছে চালকে, এছাড়া যে বাকি যে আমাদের 20 লক্ষ পরিবার আমরা এই আওতার মধ্যে আনতে পারব। এছাড়া স্যার আমাদের 2018 সালে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হওয়ার পরে
যে জিবি যে আমাদের যে প্রধান হসপিটাল, ওই ক্ষেত্রে 18 সালের পরে যে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হয়েছে। যেমন দেখা যাচ্ছে আজকাল জিবি হসপিটালে আমাদের বিভিন্ন, যেমন নিউরোলজি ডিপার্টমেন্ট, যেটা আগে ছিল না, যেগুলো ডিপার্টমেন্ট হয়েছে আমাদের, যে নিউরোলজি, নিউরোসার্জারি ডিপার্টমেন্ট, এছাড়া যেটা আজকাল বিশেষভাবে ত্রিপুরার মানুষ উপকৃত হয়েছে, CTBS ইউনিট, যেটার মধ্যে হার্টের যে ধরনের অপারেশন সব কিছু আমাদের এখন আগরতলার মধ্যে হচ্ছে। রিসেন্টলি স্যার 3 দিন আগের কথা, আমাদের করোনারি আর্টারি অ্যানোরিজমে যে অপারেশন, যেটা খুব মুষ্টিমেয় কিছু হসপিটালই বাইরের কোথাও হয়, সেটা আমাদের আগরতলার মধ্যে সম্পূর্ণভাবে 80 বছরের বৃদ্ধ মা ছিল, খুব সম্পূর্ণ সফলভাবে এখানে অপারেশন হয়েছে। তো এটা একটা ত্রিপুরার জনগণকে সবাইকে জানান দেওয়া যে আজকে, আগে যেমন একটা মানুষের টেন্ডেন্সি ছিল, যখনই কেউ অসুস্থ হতো, কিচ্ছু হতো, বাইরে যাওয়ার একটা প্রবণতা ছিল। এখন আমাদের এখানে সব কিছু, যে হার্টের অপারেশন, এছাড়া স্যার প্রধানমন্ত্রী যে আমাদের যে ডায়ালিসিস, যে কিডনি রোগী, ক্রনিক কিডনি রোগী আছে, ওদের ক্ষেত্রে ডায়ালিসিস ক্ষেত্রে বেশিরভাগই দেখা যাচ্ছে এখানে 3000 টাকা লাগে, যেগুলো বেসরকারি হসপিটালে দিতে হয়। কিন্তু দেখুন সপ্তাহে 2টা করে যারা কিডনি রোগী ক্রনিকে ভুগছে, ডায়াবেটিস রোগী আছে, তাদের সপ্তাহে 2টা করে দিতে হয় 2 বছর 3 বছর ধরে, যেগুলো প্রাইভেট নার্সিংহোমগুলিতে মোটামুটি 3000 টাকা করে প্রতিদিন খরচা করতে হয়। কিন্তু প্রধানমন্ত্রী যে আমাদের ডায়ালিসিসের যে যোজনা বানিয়েছেন, সেগুলো আমাদের জিবি হসপিটাল বলুন, IGM হসপিটাল বা উদয়পুরে বা বিভিন্ন জায়গাতে সেন্টারে আমরা ডায়ালিসিসের রুগীরা ত্রিপুরাতে ফ্রি ডায়ালিসিস দেওয়া হচ্ছে। তো এছাড়া আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর যোজনা, এটাও শুরু করেছিল আগামী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সাবরুমে সেপ্টেম্বরে, গত বছর সেপ্টেম্বরে। ওইটা তো আমাদের 0 থেকে 19 বছরে যে শিশুরা আছে, ওই ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমাদের যে যারা ভবিষ্যৎ আমাদের প্রজন্মের যারা ভারতীয় নাগরিক হবে, ওদের ক্ষেত্রে এইসব যে প্রচেষ্টা চলছে, এতে আমরা খুব সুফল পাচ্ছি। এবং আগামী দিনে আমি বলবো, যদি কোনোভাবে প্রচার হয়, তাহলে মানুষ আরো উপকৃত হবে। কারণ অনেকেই এই মেসেজগুলো যাচ্ছে না, যে CNJY বা মাস্কা, যে সেগুলো প্রচার ঠিক মতো হচ্ছে না এবং মানুষের মধ্যে এটা পৌঁছাচ্ছে না, যার ফলে এটা আমরা এটাই অনুরোধ রাখবো, আমরা ওই সবাই যাতে আমরা সবাই মিলে যাতে এটা করতে পারি ওই দিকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাই। এমনিতে বলুন তাড়াতাড়ি। নমস্কার সকলকে। আমি রাজ্যের একজন শিক্ষিকা এবং নৃত্যশিল্পী। আপনার প্রশ্ন থেকে স্যার যে প্রশ্নটা আমার মাথায় এসছে, আমাদের যে এখনকার জেনারেশন, যেটা আমরা বুঝি কংগ্রেস এবং CPM, এই দুটো ওয়ার্ড। আমি ছোটবেলা থেকে কংগ্রেস ঘরানার একটি মেয়ে এবং নিজেও একজন প্রার্থী ছিলাম কংগ্রেসের এক সময়, এবং খুব দুঃখের সাথে বলছিলাম যে পরবর্তী সময়ে যখন সেই জায়গায় আমি উত্তীর্ণ হতে পারিনি, আমার নিজের বাড়িতে CPM এর পক্ষ থেকে বিভিন্নভাবে তার একটা বিভিন্ন এফেক্ট, সেটা আমার নিজস্ব জীবনে হোক, আমার প্রফেশনাল লাইফে হোক, এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। আমি বলছি না ডাইরেক্টলি কিছু, ইনডাইরেক্টলি। CPM কোনো কিছুই ডাইরেক্টলি করে না, সব কিছুই ইনডাইরেক্টলি, তাদের মাথায় যেন কিছু না আসে। তো এই যে অশনি সংকেত, এবং যখন আমি যেদিনই ভোট দিয়েছি, সারা জীবন কংগ্রেসে ভোট দিয়ে এসেছি অ্যাপার্ট ফ্রম 2018, এবং যখন দেখেছি যে CPM এবং কংগ্রেসের মিতালি ভাব, এবং যেটা আমরা পরবর্তী সময়ে টের পেয়েছি, যেটা একটু আগে ম্যাডাম একজন বলছিলেন যে 2013-তে সোনিয়া গান্ধীজির আসার কথা ছিল, তিনি আসেননি। কংগ্রেসের হাজার হাজার কর্মীরা প্রচণ্ডভাবে, এখানে অনেকেই রয়েছেন যাদেরকে আমিও চিনি এবং আমাকেও ওরা চেনেন, খুব মনক্ষুণ্ণ হয়েছিলেন। আমরা একটা আশার আলো খুঁজছিলাম, ভারতীয় জনতা পার্টি সেই আশার আলো আমাদেরকে দেখিয়েছেন। এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে বলতে একটুকু দ্বিধাবোধ করি না আমি, যে পরবর্তী সময়ে যে কোনো ধরনের আমাদের সাথে যে কোনো ধরনের নির্যাতন বা যা কিছু হোক না কেন, আমরা সকলে ভারতীয় জনতা পার্টিকে মন থেকে ভালোবেসেছি। আমরা চেয়েছি আমাদের জন্য নির্ভীক, নিরহংকারী এবং এমন একজন নেতা আমাদের সামনে আসুক, যারা আমাদের ত্রিপুরা রাজ্যকে সত্যিকারের তিলোত্তমা রাজ্যে পরিণত করবে, এবং ভারতীয় জনতা পার্টি সেটাই করেছে।
তো সুতরাং এই মিতালিকে আমি এবং আমার মতো অনেকেই অশনি বলেই জানি, সুতরাং আমরা এটাকে বর্জন করি। ধন্যবাদ। ঠিক আছে, আমি শুনেছি, বলেছেন সবকিছু আলাদা আলাদাভাবে পেশ করেছেন। আমি ওই দিদির কাছ থেকে একটু বলে এখান থেকে আমাদের যেতে হবে। দিদি ওই সময় এরা করেছিল, আসলে আপনাদের এখানে যারা নেতৃত্ব দিত তাদের মাঝখানে ঘুরত। আমি তো, আমার সঙ্গে মন্ত্রীও তো ছিল, আমি এদেরকে দেখেছি। এরা ত্রিপুরার মানুষকে ভালোবাসে না, আর ত্রিপুরার ডেভেলপমেন্টকে চায় না, ত্রিপুরার নজওয়ানদেরও চিন্তা করে না। পুরো দিনে 1 মিনিটের জন্য এরা এই যে কথাগুলি বললাম এর পরে কোনো চর্চা করে। দ্বিতীয় হচ্ছে কমিউনিস্ট, সারা দিন শুধু মিটিং, পার্টির জন্য, পার্টির সংগঠন কিভাবে বাড়াবে, কাকে লোকসান করতে পারবে, কাকে অসুবিধা করতে পারবে, কার বিয়ে ভাঙ্গানি দিতে পারবে। বিয়ে ভাঙ্গানির কথা মনে পড়লে তো ওই দিন আমি জানি না, আপনারা হয়তো বা জানেন, আমি যাচ্ছিলাম আমাদের পালবাবুর টাটা বড় গাড়ির ইয়ে ছিল, স্বপন পালের বাড়িতে যাচ্ছিলাম, উনি তো স্বর্গবাস হয়ে গেছে। আমার গাড়ির মধ্যে একজন কার্যকর্তা বসানো, তো বলছে জানেননি স্যার, স্বপন পালের মেয়ের সঙ্গে না মানিকদের ছেলের সঙ্গে মানিকদের মেয়ের তো বিয়ে লগভগ ঠিক হয়ে গেছিল। তার বলছে না কেরে, বলে পার্টি তার মধ্যে না করছেন কেন, বলে কারণ কি উনি ট্রান্সপোর্ট মিনিস্টারের সঙ্গে যদি বিবাহ সম্বন্ধ ট্রান্সপোর্টারের হয় তো এটা অশুভনীয় হবে, তার জন্য সম্বন্ধ হয় না। তো কমিউনিস্টের অবস্থাকে মন্ত্রী নিজের পোলা মেয়ারে বিয়ে দিতে পারে না। আপনার শুনতে মানে কেমন অবস্থা। তো তাদের কাজই, কমিউনিস্টেরাও চিন্তা করে না, কমিউনিস্টেরাও চিন্তা করে না। নরেন্দ্র ভাই মোদী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমরা বিপ্লব দেব হোক, ডক্টর মানিক শাহ হোক, রাজীব ভট্টাচার্য হোক, পুরো দিনে একবার কমসে কম 2-4-5 ঘন্টা মানুষের জন্য চিন্তা করি আমরা। ত্রিপুরার কি হবে, ত্রিপুরার জিএসডিপি কিভাবে বাড়তে পারে, ত্রিপুরার নজওয়ানদের জন্য ভবিষ্যতে কি করা উচিত। আমি তো মুখ্যমন্ত্রী থাকাকালীন 1947 পর্যন্ত রোডম্যাপ বানিয়ে দিয়েছি ত্রিপুরার কি হতে পারে। আর সিপিএম এই মানিকবাবু 2017 আর 18 লাস্টের, মানে 2017 লাস্টের দিকে কি বলতেন, উনি রোডম্যাপ তৈরি করেছেন, কমিউনিস্ট পার্টি 100 বছর থাকবে। খেলা আছে আপনার উনি ভাষণ, 100 বছর আরো কমিউনিস্ট পার্টি ত্রিপুরাতে থাকবে। তিনি বুঝতেই পারছেন না বিপ্লব দেব দিয়ে দিয়েছে। মানে কেমন তাদের চিন্তা ভাবনা। যদি বলতো যে আগামী 100 বছর জন্য আমি ত্রিপুরার নজওয়ানদের জন্য, মহিলাদের জন্য এই চিন্তা করেছি, এভাবে করব, তাও মুখ্যমন্ত্রী তো দেশের জন্য চিন্তা করবে, মাটির জন্য চিন্তা করবে, নজওয়ানদের জন্য চিন্তা করবে, ভবিষ্যতের জন্য চিন্তা করবে, ভিশনারি হতে হবে। মুখ্যমন্ত্রী বলবে আমার পার্টি 100 বছর ত্রিপুরাতে রাজ করবো। মুখ্যমন্ত্রীর সোচ, মুখ্যমন্ত্রী রাজ্যের রাজা হয়, সে নির্ণয় করবে মানুষের ভবিষ্যতের কথা, বর্তমানের কথা। তো আপনাদের দুর্ভাগ্য যে এই রাজ্যটার মধ্যে এই 35টা বছর এই পার্টিটা রাজ করেছে। আর বাকি অপোজিশনে যে কংগ্রেস, আপনারা হয়তো যারা কংগ্রেস করতেন উপায় ছিল না, তাদের বিরোধ করতে হবে। কিন্তু আপনাদের দুর্ভাগ্য, কংগ্রেসের যে ফ্যামিলি ডাইনেস্টি বসে থাকে, এরা ফ্যামিলি ডাইনেস্টিকেই আগে বাড়ায়। তার কারণে এখানে ফ্যামিলি ডাইনেস্টিকে বসেই ছিল। আর সেই ফ্যামিলি ডাইনেস্টির যে লোকটা, যে লোক 10 মাসের মুখ্যমন্ত্রী ছিল, এ নিয়েই সেই ব্যক্তি সিএফডি করে, আমাদের বনমালীপুরের এমএলএ ছিল, মুখ্যমন্ত্রী ছিলেন সুকুমার সেন, ইমানদার ব্যক্তি, ওনাকে পদচ্যুত করে তারপরে সিএফডি এনে, তারপর নিপেন বাবুকে ফাইন্যান্স মিনিস্টার বানিয়ে সিপিএম কে শক্তিশালী করে, তারপর 1978-এ 56 সিট দিয়ে, কারণ কি সিপিএম কোনোদিনও তখনও আসতো না, তার জন্য এসছে। প্রতি কেন্দ্রের মধ্যে 3 জন করে দাঁড়িয়েছি কংগ্রেসের প্রার্থী।
ফাঁক দিয়ে কমিউনিস্ট চলে এসছে, বিজেপি ফাঁক দিয়ে আসেনি, বিজেপি 0 থেকে একক সংখ্যাগরিষ্ঠ 54% ভোট নিয়ে এসছে। ত্রিপুরাতে প্রথম যদি কোনো ইলেকশনে বাজিবাদ কেউ করেছে সেটা ত্রিপুরার মানুষ, 37 লক্ষ 40 লক্ষ ত্রিপুরার মানুষ করে দেখেছে 2018-তে। 0 থেকে সরকার আর 1.5% থেকে 54% ভোট নিয়ে, তাকে বলে রাজনীতি, তাকে বলে ডেমোক্রেসি, তাকে বলে বাই দ্য পিপল গভর্নমেন্ট। কমিউনিস্টরা কোনোদিন বাই দ্য পিপল গভর্নমেন্ট ছিল না। এক সময় নরসিংহরাওয়ের কারণে এসেছিল, এক সময় ওনার বাবার কারণে এসছে, আরেক সময় উপদ্রুত মানে রাষ্ট্রপতি শাসন করে ওনাকে এনে দেওয়া হয়েছে। সিপিএম নিজের বলে কোন সময় আছে? আর তারা এই লোকটি আমি দেখছি তো ওদের নিজের বল আছে নাকি? তার জন্য আমি আপনাদেরকে আজকে দিন এটাই বলবো, আপনারা আমার চেয়ে বেশি বুদ্ধিমান। আমি যা বুঝি তা বলে দিই। এটা আমি বুঝি এরা দুজনেই, এই দুটা পার্টির লিডারশিপই ত্রিপুরার কল্যাণের জন্য ছিল না। একটা ছিল পার্টির কল্যাণের জন্য, আর আরেকটা ছিল তার পরিবারের কল্যাণের জন্য, ব্যক্তি কল্যাণের জন্য। আজকে আপনারা মুক্তি পেয়েছেন নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ আর ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের কারণে। আপনারাও হয়তো তার মধ্যে আছেন। আমি আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই। আর প্রার্থী যখন হয়েছি, ভোট তো চাইবো না, বলবো ত্রিপুরার স্বার্থে, দেশের স্বার্থে নির্ণয় আপনারা নিশ্চিত সঠিক জায়গাতে করুন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।